আমরা জানি যে উনি প্রথম জীবনে শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়তেই তিনি শিক্ষকতা করেছেন, তারপরে তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং প্রায় আমি বলবো যে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন। আপনাকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাই, কারণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘকাল ধরে আমি তার স্নেহধন্য, যদি এরকম করে বলি, যে অনেকদিনের পরিচিত। গুড টু সি ইউ ডক্টর হোসেন, অনেকদিন পরে। আমরা আপনার অনুমতি নিয়ে প্রথমেই আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলনে, যে সংবাদ সম্মেলনে আপনি আসলে আপনাদের বক্তব্য পাঠ করেছেন। বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ আপনার সঙ্গে ছিলেন। সেখানে আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টা বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণায় না আসায় হতাশ বিএনপি, এরকম একটা হেডলাইন হয়েছে পত্রপত্রিকা। কিন্তু আমরা জানতে চাই যে নির্বাচনের কি সুস্পষ্ট ঘোষণা আপনারা আশা করছেন? প্রফেসর ইউনূস এবং তার দপ্তর থেকে বারবার জানানো হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, 2025-এর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এটা কি আপনার মানে এই 6 মাসের একটা টেনিউর কেন বিএনপি যথেষ্ট মনে করছে না? বিএনপি কেন একটা নির্দিষ্ট ঘোষণাই চাচ্ছে? আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন ডক্টর হোসেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। আমি আপনার মাধ্যমে শ্রোতা দর্শকদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে অত্যন্ত আলোচিত বিষয় হচ্ছে রাজনীতিতে, বিশেষ করে আগামী নির্বাচন। কেননা বর্তমান সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রধান উপদেষ্টা সাহেব জাতিকে আশ্বস্ত করেছিলেন যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হইল তাদের সর্বাধিক অগ্রাধিকার। এখন 9.5 মাস অতিক্রম করেছে। এই নির্বাচন নিয়ে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের তালবাহানা, উশিলা সৃষ্টি করা হচ্ছে। সেজন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে যারা পতিত, যারা স্বৈরাচার, ফ্যাসিস্ট, তারা দেশে বিদেশে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং অনেক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ইতিমধ্যে আমরা দেখেছি। সেজন্য আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম, এই সরকারের যে ওয়াদা, সেই ওয়াদাটা পূরণ করে অতি শীঘ্র নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেওয়া, অর্থাৎ দিন তারিখ ঘোষণা দেওয়া। এখন বলছে যে বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন পর্যন্ত করতে পারবে তারা। কিন্তু আমরা বলতে চাচ্ছি, কেন সরকার একটা তারিখ ঘোষণা করতে পারবে না? না করার তো কোনো কারণ নাই। এখানে যে উশিলাগুলো সৃষ্টি করা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম সংস্কার। আমরা সংস্কারকে সমর্থন করি, করেন না আমরা যে আপনারা সংস্কার সমর্থন করেন না। আমি আজকে দেখলাম যে সংস্কারের ব্যাপারে আপনারা একদম স্পষ্ট অবস্থান নিয়েছেন যে আচ্ছা যাই হোক, সংস্কারের প্রসঙ্গে আমি পরে আসছি। না না না, আমরা প্রধান উপদেষ্টাকে রিটেন যে আমাদের স্টেটমেন্ট দিয়েছি, সেখানেও বলেছি যে আমরা সংস্কারে বিএনপি আরো আগে থেকেই, এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই বিএনপি কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব জনগণের সামনে তুলে ধরেছে। এটা বলেছে যদি আপনারা আমাদেরকে ভবিষ্যতে ক্ষমতায় বসান, আমরা এই 31 দফা সংস্কার কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। এবং এই সরকার এসে সংস্কার প্রস্তাব করার পরে আমাদের তরফ থেকে ডেলিগেশন গিয়ে আমাদের সংস্কার প্রস্তাবগুলো তাদেরকে দিয়েছি। এর মধ্যে কিন্তু তাদের সংস্কার প্রস্তাব আমাদের সংস্কারের সাথে অনেক জায়গায় মিল আছে, আবার অনেক জায়গায় মিল নেই। সব জায়গায় মিল থাকবে এমন কোনো কথা না। আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা, গণতন্ত্রের উত্তরণের জন্য, ঐক্যমত্য সৃষ্টি করার জন্য আমরা একমত হয়ে ডেলিগেশনে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। তো এরপরে আসে মামলার বিষয়। মামলা আমরা বলতে চাই বিচারের ব্যাপারে আমরা কাল সেদিনও প্রধান উপদেষ্টার কাছে বলেছি লিটেন। আজকে আমরা যে প্রেস ব্রিফিং করেছি, এখানে বলেছি যে মামলা যাতে করে দ্রুত শেষ হয়
এ ব্যাপারে বিএনপি সবচেয়ে আগ্রহী, কারণ বিএনপি গত 16 বছর যাবৎ সবচেয়ে বেশি এই আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত। তা আমরা কেন বিচার চাইব না? কি পরিমাণ তারা এই কি বলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি খালি একটা বিষয়, যে বিএনপি দাবি করতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে। সংস্কারের প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিচ্ছেন, যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাট অফ টাইম। এই 6 মাসের ডিসপিউট ধরে নেই, এবং অনেকেই বলতেছেন এর মধ্যে রোজা আসবে, এই আসবে, আসলে 2 মাসের ডিসপিউট, মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে, তো ও বা বড়জোর এপ্রিল। এই 4 মাসের জন্য মানে বিএনপি এরকম মরিয়া হয়ে, বা বিএনপি তো রাগ হচ্ছে কেন 4 মাসকে নিয়ে? বিএনপি কেন এত অস্থির? কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছে। জি, তা আমরা কেন এই জন্য ধৈর্য ধারণ করি না? জি, কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এ সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে। যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্বায়ত্তশাসন নির্বাচন দিতে হবে, এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে। সেই জন্য আমি সংস্কার এনেছিলাম। সংস্কার, বিচার, এগুলোকে কিন্তু সামনে আনা হচ্ছে। কিছু এগুলো তো দরকার নাই। আমরা যে জন্য বলছি আমরা সংস্কার চাই। সংস্কার কিন্তু একটা দিন তারিখ ঠিক করে বলা যাবে না, ওই দিনের মধ্যে এই সংস্কারটা শেষ করতে হবে। সংস্কার একটা চলমান বিষয়। ঠিক মামলার ব্যাপারে, রায়ের ব্যাপারে, বা পরিচালনার ব্যাপারে আমরা সবসময় সবাই আশা করি যে মামলাগুলো একটা স্বাধীন সার্বভৌম বিচার বিভাগের অধীনে মামলাগুলো নিষ্পত্তি হোক। রাইট। তো যদি স্বাধীন বিচার ব্যবস্থাই বলি, তাহলে আমরা কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে বা সরকারের একজন উপদেষ্টা হিসেবে কিভাবে বলতে পারি যে অমুক দিনের মধ্যে, এত তারিখের মধ্যে এই রায় দিতে হবে? অর্থাৎ সে কারণে আমরা বলছি যে উশিলাগুলো সন্দেহজনক, যে কাজগুলো আমরা সিমালটেনিয়াসলি করতে হবে। রাইট। আমরা এই প্রসঙ্গে আসব। আমরা একটু পিছনে ফিরে যাই। প্রধান উপদেষ্টার সাথে যে বিএনপির বৈঠক, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, সাথে আরো 3 জন শীর্ষ নেতা আপনাদের মধ্যে ছিল। তো সেইখানে আপনারা স্পেসিফিক ভাবে 3 জন উপদেষ্টার পদত্যাগের কথা বলেছিলেন, কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে তাদেরই একজন উপদেষ্টা সেখানে ছিল। পরে আমরা শুনেছি যে ব্যাপারটা আপনারা কি, অনেকে বলেছেন এটা ভালোভাবে নেন না অনেকে, সেইটা আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা ছাত্র উপদেষ্টা 2 জন, অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ সাহেবের পদত্যাগ চেয়েছিলেন, অন্যদিকে জনাব খলিলুর রহমান যিনি আরেকজন উপদেষ্টা তারও পদত্যাগ চেয়েছিলেন। অন্যদিকে একটি পদত্যাগের কথা সেদিন আবার খুব বাতাসে ভাসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। আপনাদেরকেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন? আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন? আপনারা কি তাকে চান? কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি, অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর ইউনূসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনটা বলেছিলেন কিনা? যে 3 জন উপদেষ্টা পদত্যাগ আপনারা চেয়েছিলেন, তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন, বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছেন? এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা একটা গুঞ্জন। এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এটা প্রচার করেছে, এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই। এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা। জি। তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি? কোনো সময় কোন দাবি করেছি? তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন? তিনি যেটা বলেছে, যে এটা ওনার প্রেস সেক্রেটারিও বলেছে, যে বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে লাভ কি? কিন্তু আমরা বলে এসেছি যে না, আপনাকে থাকতে হবে। এদেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে, এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম, যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে, জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি
শোষণ মানে বিদায় নিতে পারবেন, কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন? তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন। ডক্টর হোসেন, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে? বিরক্ত কার উপরে উনি আসলে? না, বিএনপির দাবি দেওয়া তো কিছুই নাই। দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে, যে ইলেকশনটা ওনাকে করতে হবে। আর আমরা সংস্কারের সমর্থন দিচ্ছি, আমরা বিচারের সমর্থন দিচ্ছি, তবে এইগুলোকে শর্ত হিসাবে ধরার কোনো সেখানে যৌক্তিকতা নাই বলেই আমরা বলেছি সংস্কার, বিচার এবং নির্বাচন সম্পূর্ণ তিনটা বিষয়, এবং একটা আরেকটাকে কোনো ধরনের হ্যাম্পার করবে না। অতএব আপনি নির্বাচনের জন্য একটা দিন তারিখ, রোডম্যাপ এটা বলেছি। আর মধ্যে বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে 26শে জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি থেকে রোজা, ফেব্রুয়ারি পরে, রোজার পরে প্রায় 1.5 মাস 2 মাস লাগে রোজা থেকে ইয়া হতে, একটু নর্মাল সবকিছু হতে। এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলো আসবে। অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না। নির্বাচনের মৌসুম শীতকালে, সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য। আপনারা একটা ডেট চাইতেছেন এবং 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, এবং এর মধ্যে একজন উপদেষ্টাকে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এই বিষয়টা থেকে আপনারা কি বার্তা পেলেন? মানে না, আমরা সেখানে উপস্থিত হওয়ার আগে জানি না যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে কারা কারা উপস্থিত থাকবেন। এখানে তো প্রফেসর আলী রিয়াজ, তিনি তো এই উপদেষ্টা কমিটির কেউ না, তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে উপদেষ্টা যারা ছিলেন আমরা তো আগে জানি না কারা এখানে থাকবেন। সেখানে আমরা 3 জন যে উপদেষ্টার কথা বলেছি বিতর্কিত, সেটা তারা খুঁজে বের করবে। ওকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই কথা কি ঠিক যে যেদিন আপনারা তার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার আগে থেকে আপনারা তার সময় চাইছিলেন দেখা করার জন্য এবং আপনারা পাইতেছিলেন না? যেটা আমরা এর আগেই যখন আমাদের এই গুঞ্জন ঢাকায় বা বাংলাদেশে শুরু হলো যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চায়, তখনই আমাদের দল থেকে ওনার সাথে দেখা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু সেই সময়টা দিতে পারে নাই। যেদিন থেকে উনি দলের সাথে কথা বলবে ঠিক করেছে, সেই দিন কিন্তু প্রথম আমাদেরকে ডেকেছে। ওকে, আমরা সেই ভালো উদ্দেশ্য নিয়ে, আমাদের খোলা মন নিয়ে আমরা আগেও চেয়েছিলাম, দিতে পারে নাই, ওনার ব্যস্ততা থাকতে পারে। যেদিন দিয়েছে আমরা সেই দিন সেখানে আমরা সাক্ষাৎ করতে গিয়েছি। খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনাপ্রধান। নির্বাচনের 3 মাস, করিডোর বন্দর, এসব বিষয় নিয়ে বিএনপির মানে সঙ্গে আর্মির অবস্থান কাছাকাছি। অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না। আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে, বা বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আর আর্মিরা এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল, ব্যাপারটা কি এরকম? এইটাও একটা গুঞ্জন। আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নাই। একথা সত্যি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবে, সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন। তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না, মিডিয়ায় সেটা প্রকাশ হয় নাই। এখানে যে কথা বলা হচ্ছে, যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে, আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা উশিলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা দেখছি যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা সমাবেশ করে আমরা হয়তো এটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা সম্পূর্ণ বানোয়াট। আমাদের সাথে কোনো
পরামর্শ হয় নাই। না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা শুনছি যে সেনাপ্রধান প্রথম যখন আসলে মানে সেনাপ্রধান অফিসারদেরকে কি বলেছেন কয়েকদিন আগে দরবারে, সেটা আসলে আমরা ভেরিফাই করতে পারিনি। পত্রপত্রিকা যদিও লিখেছে নানা রকম, কিন্তু সেনাপ্রধান রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউর মধ্যে তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে তিনি নির্বাচন চান, অর্থাৎ এই সরকার ক্ষমতা গ্রহণের 18 মাসের মধ্যে। সেটা মোটামুটিভাবে এই বছরের ডিসেম্বরটার মধ্যে যায়। এই কথা আবার তিনি বলেছেন বলে আমরা শুনেছি, বা তিনি আসলে ডিসেম্বরের মধ্যেই আসলে নির্বাচন চান। তার এই বক্তব্য, যেখানে আসলে সংস্কার বা অন্যান্য বিচার যেগুলির ব্যাপারে আসলে অনেকেই প্রশ্ন করছেন, তাইলে কি জুলাই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র এই নির্বাচনটাকে সামনে রেখেই হয়েছে? সেই ক্ষেত্রে কি মানে ওইটা মনে করা একটু স্বাভাবিক না যে বিএনপির সাথে এই সেনাপ্রধানের বা সেনাবাহিনীর উপরের দিকে যারা আছে তাদের একটা সংযোগ বা আমি আপাত বলবো না, মানে তাদের একটা বোঝাপড়া হয়েছে, ওরকম কি মনে করা যায় না? আমার জানা মতো সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনীর প্রধানের সাথে বিএনপির এ ধরনের কোনো সমঝোতা হওয়ার জন্য বৈঠক বা কোনো রকমের আলোচনা হয়নি। এখন সেনাবাহিনী প্রধান যদি কোনো বিষয়ে একটা মতামত প্রকাশ করে, সেটা তো ব্যক্তি হিসাবে করতেই পারে। আর আমরা তো সেনাবাহিনীর প্রধান এই কথা বলার অনেক আগে থেকেই আমাদের দাবিটি আমরা করে আসছি সব সময়, যে আমরা এই সরকারকে সহযোগিতা করছি এবং সংস্কারও আমরা সমর্থন করছি। তবে সব সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে শেষ করা যাবে না, এটা চলমান বিষয়। শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো অতি দ্রুত শেষ করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করার জন্য আমরা কিন্তু প্রথম থেকেই চাপ দিয়ে আসছি। ওকে, অন্য একটু প্রসঙ্গে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিটিং করছেন, তৃণমূলের মিটিং করছেন, বক্তৃতা দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু মনে করেন না যে জনাব তারেক রহমান যদি এখন দেশে ফিরতেন তাইলে দলের নেত্রী কর্মী তাদের মতো একটা মানে কি বলবো, এক ধরনের প্রাণচাঞ্চল্য আরো বেশি সৃষ্টি হতো এবং দেশের মাটি থেকে তার কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হতো? আমাদের সহজ প্রশ্ন, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে? আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে, তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে। যেমন জোবায়দা রহমান আসছে দেশে, তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন, এখন অপেক্ষা করছে। এই যে প্রসেস, এইটা কিন্তু এখনো বাকি আছে। তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন, তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করে তিনি ঢাকায় ফিরতে চান। এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা, দেশের জনগণ প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নেবেন, ততই দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। ডক্টর হোসেন, উনি যদি কোন রকম কোন আইনের থাকেও উনি আইনের মোকাবেলা বিদেশ থেকে করতে চান না, বিদেশ থেকেই করতে চান, দেশ থেকে করতে চান না, এটা কি কোনো রিজন আছে? উনার কি বাংলাদেশের বিচার বিভাগ বা আইন আদালতের প্রতি আস্থা ওরকমই নাই যেরকম ছিল না শেখ হাসিনার আমলে? না, সম্পূর্ণ আস্থা আছে। কেননা হাইকোর্ট লেভেলে তারেক রহমানের পক্ষে রায় হয়েছে, রাইট। এখানে নিয়ম মতো আপিল করতে পারে কোন পার্টি। আপিল হচ্ছে কিনা এটার একটা সময় সীমা আছে, এই সময়ের মধ্যে যদি আপিল না হয় তাহলে ওই হাইকোর্টের রায় বহাল হবে। এটা দেখার জন্য আমার বিশ্বাস যে তারেক রহমান এখনো দেশে ফিরছে না। ওকে, কিন্তু তিনি তো প্রকৃতপক্ষে এই লন্ডন থেকেই বিএনপিকে নেতৃত্ব দেওয়া, জনগণকে নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু বহুদিন যাবতীয় করে আসছে এবং জনগণ তা গ্রহণ করেছে। না, সেটা তো একটা আলাদা পার্সপেক্টিভ ছিল যে শেখ হাসিনার আমলে উনি তো দেশে ফেরাটা, আমারও কথা হয়েছিল তার সঙ্গে, সেখানেও তিনি বলেছিলেন যে, আমি শেখ হাসিনার আমলের কথা বলছি, যে সেখানে তার এই ভয় ছিল যে, বা শঙ্কা ছিল, আমি যদি এটা বলি যে তাকে আসলে কারাগারে প্রেরণের, অন্যায় রায় দেওয়ার, এরকম নানা ধরনের। এখনো কি উনি এই শঙ্কাটার মধ্যে আসেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। এবং হাইকোর্টে উনি সবগুলি মামলা উনার খালাস হয়েছে, এখন এর বিরুদ্ধে এপিল হবে কিনা,
সেই জন্য ইনি অপেক্ষা করবেন, এপিলেরও কিছু সময় আছে, আবার নতুন মামলা উদ্ভূতকরণেরও কিছু সময় আছে। আপনারা রাজনীতিবিদ, আপনি এটা আরো খুব ভালো করে জানেন, মামলা মোকদ্দমা তো থাকেই। সো মানে ঘরের ছেলে ঘরে ফিরবে না কেন? না, ঘরে ফিরবে। ঘরে ফেরার জন্য সে এত রাজনৈতিকভাবে সম্পৃক্ত, আমরাও চাই। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই বাংলাদেশে ফিরবে। এর আগেই আপিল বিভাগের যে সমস্যাটা আছে সেটা সিদ্ধান্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, আমি একটু খালেদা জিয়ার প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা যতটা দেখেছি যে চিকিৎসার কারণে, ক্রমাগত কেয়ারের কারণে আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ, পারিবারিক বলয়ও, স্বজনদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। রাজনীতিতে তিনি এখনো সক্রিয় হন নাই। বেগম খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি রাজনীতি থেকে অবসর নেবেন, নাকি এখনকার মতোই এক ধরনের মানে নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে দলে থেকে যাবেন? বেগম খালেদা জিয়া বর্তমানেও আমাদের চেয়ারপারসন, আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং লন্ডন থেকে তার ভূমিকা সে পালন করছে। বেগম খালেদা জিয়া হয়তো যেদিন থেকে প্রয়োজন মনে করবে যে তিনি বাংলাদেশে সরাসরিভাবে ওপেনলি রাজনীতি শুরু করবেন, আমরা দৃঢ় বিশ্বাস করি সেই দিন থেকে তিনি সিদ্ধান্ত নেবেন। আমরা এই সিদ্ধান্ত দিতে পারবো না, তবে আমরা আশা করি যে তিনিও সক্রিয় হবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তারেক রহমান নিজে এসে বাংলাদেশি দলকে নেতৃত্ব দেবেন। আমি জানি না এই প্রশ্নটা অনেকেই করছেন, মানে অনেকে আবার একথাও বলছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আর সেই অর্থে সক্রিয় হচ্ছেন না, তিনি আর রাজনীতিতে মানে সে থাকছেন না। উনি কি এইরকম কোনো উপসংহারে কি পৌঁছানো যায় যে তিনি আর রাজনীতিতে থাকছেনই না বা থাকছেনই, ওরকম কোনো কথা কি? না, আমরা যারা এই বাংলাদেশে থেকে রাজনীতি করছি, আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত এ পর্যন্ত বেগম জিয়া বা অন্য কেউ দেয় নাই যে বেগম জিয়া আলটিমেটলি রাজনীতি করবে না, এটা কিন্তু আমাদের কাছে ইঙ্গিত দেয় নাই। তাই আমরা আশা করছি, জনগণ আশা করছে, বেগম জিয়াও আরো একটু সুস্থ হয়ে সরাসরি নির্বাচনে এবং সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন। ঠিক একইভাবে তারেক রহমানও দেশে এসে আমাদেরকে নেতৃত্ব দেবেন। আরেকটা প্রসঙ্গে যাই, সচিবালয়ে সরকারি কর্মচারীদের আন্দোলনে এনবিআর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত যে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছেন, তারা এই আন্দোলনের বিরুদ্ধে, এইসব আন্দোলনের বিরুদ্ধে, সচিবালয় আন্দোলনের বিরুদ্ধে, এনবিআর বন্দর অচল করা আন্দোলনের বিরুদ্ধে। এসব নিয়ে বিএনপির অবস্থানটা কি? কেন এই ধরনের আন্দোলন, মানে এই প্রশ্নটা হচ্ছে, এই ধরনের আন্দোলন সংগ্রামে আসলে বিএনপি প্রতি সরকারি কর্মচারী নেতা, বিএনপি প্রতি শ্রমিক নেতারাই ফ্রন্টলাইনার, বিএনপি প্রতি শ্রমিক কর্মচারী সংগঠনগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে এসব আন্দোলনে সক্রিয় বলে অনেকে অভিযোগ করছেন। বিএনপির এগুলিতে অবস্থান কি? এনসিপি স্পষ্ট বলেছেন, এনসিপি নেতৃবৃন্দ, যেমন আমি আব্দুল হান্নান মাসুদ বলে এনসিপির একজন নেতা আছেন, তিনি বলছেন আজ সচিবালয়ে এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছে বিপ্লব ওখানেও হবে। হিসেবে পরিচিত সচিবালয়ের কুসম্পর্কে সচেতন থাকুন। ডক্টর খোদান মোশাররফ হোসেন, আপনার কাছে একটু শুনতে চাইবো যে আপনাদের বিএনপির কি অবস্থান? আমরা এই সরকারের মধ্যে অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাওয়া উত্থাপন করছে এবং তার প্রেক্ষিতে সচিবালয়ে নানা রকমের মিছিল মিটিং, এগুলোর সাথে আমাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোন রকমে জড়িত নই। এটা পেশাভিত্তিক সংগঠনগুলো তাদের স্বার্থে তারা এই সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করছে, এটা তাদের বিষয়। এ ব্যাপারে এগুলো রাজনৈতিক নয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন ক্ষমতায় আসছে, যে সকল সমস্যা সামনে আসবে সেই সমস্যাকে দৃঢ়ভাবে তারা যৌক্তিকভাবে সেগুলো সমাধান করবে, তাহলে এই সকল সমস্যা কেটে যাবে বলে আমার বিশ্বাস। আমরা রাজনৈতিকভাবে এখানে কোনো পক্ষে আমরা নই।
অনেকেই বলতেছেন যে বিচারাঙ্গনে নির্বাচন কমিশনে সচিবালয়কে যারা নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ সিনিয়র আমলাদের মধ্যে সবাই বিএনপির লোক, অল্প কিছু জামাতের লোক আছে আর প্রত্যেকটি জায়গায় বিএনপির লোক। বিচারাঙ্গনে যারা আসলে ট্রায়াল আদালতে যারা বিচার করতেছেন তারা বিএনপির পছন্দে আসতেছেন, অ্যাটর্নি জেনারেল সরাসরি বিএনপির রাজনীতিতে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন আসলে বিএনপির ইচ্ছা কি, বিএনপির ভাবনা কি, সেইটাই আসলে খেয়াল করতেছে। তার ফলে এইসব জায়গাগুলিকে পুনর্গঠন না করলে একটা ভালো নির্বাচন হবে না, ভালো একটা সংস্কার হবে না। আপনাদের কি মনে হয়? যেমন ধরেন একটা ছোট উদাহরণ দেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা না করেই জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে। এগুলি এক ধরনের আসে না, বার্তা দেয়। অ্যাটর্নি জেনারেলের কথা আমি আগেই বললাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসলে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তো এইসব ক্ষেত্রে কি এটা মনে হওয়ার কারণ আছে যে বিএনপি আসলে সরকারে না থেকেও সরকারকে আসলে কন্ট্রোল করতেছে পুরোপুরি? এ ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটাও গুঞ্জন, এটা আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার। কেননা হাইকোর্টে সিনিয়রিটি অনুযায়ী সেখানে সুপ্রিম কোর্টে বিচারপতি হয়েছে। এখানে কার কি রাজনৈতিক পরিচয় এটা আমাদের জানার কথা নয়, এবং আমরা এই যে বিচারক নিয়োগের ব্যাপারে বিএনপি বা দলীয়ভাবে কোন রকমের ভূমিকা আমরা রাখি নাই। এটা আমাদের বিরুদ্ধে একটা বানোয়াট একটা কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে যে সচিবালয়ে যারা প্রশাসনিক কর্মকর্তা তারা কেউ বিগত 16 বছর ওই যে যারা ফেসিস্ট এবং একাত্মবাদে বিশ্বাস করত তাদের একদম যারা খয়ের খাচ্ছিল, এক্সপোজ ছিল, তাদেরকে বাদ দিয়ে হয়তো অন্যদেরকে যারা ডিপ্রাইভ ছিল তাদেরকে বিভিন্ন কর্মকর্তার পদে নিয়োগ দিতেছে। এবং ডিপ্রাইভ হইলেই যে তারা বিএনপির ছিল এটার কি প্রমাণ আছে? যে অভিযোগগুলো আনা হচ্ছে এগুলো আমি মনে করি ভিত্তিহীন। যদি অভিযোগ থাকে প্রমাণাদি সহ এগুলো পেশ করা উচিত। আর আপনি যে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সম্পর্কে যেটা বললাম, এখানে সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচনের পরপর দেশের আইন অনুযায়ী মামলা করেছিল এবং ওই মামলাটা ডিল করেন নির্বাচন সংক্রান্ত একটি ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে ব্যারিস্টার তাপস ওখানে এটাকে শেষ করে দিতে পারত, না করে হাইকোর্ট থেকে ওই মামলাটাকে স্থগিত করেছে। এবং ইশরাক যখন এই মামলাটা গিয়ে উত্থাপন করেছে তখন এখানে যে অন্য পক্ষ উপস্থিত হওয়ার জন্য হাইকোর্টেও উপস্থিত হতে পারে না, যেহেতু ব্যারিস্টার তাপস পালিয়ে গেছে এবং সে পালানো অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে না। যখন হাইকোর্ট থেকে এটাকে খারিজ করে দিয়ে তাদের নির্দেশে ছিল যে নির্বাচন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে, যেহেতু সেখানেও ব্যারিস্টার তাপসের পক্ষে ব্যারিস্টার তাপসও ছিল না, কোনো আইনজীবীও রাখতে পারে নাই। এই রায়টা দেওয়ার পরে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই গেজেট করা ছাড়া। এটা কোনো নির্বাচন কমিশন গায়ের জোরে করেছে এটা আমরা মনে করি না, বরং সরকারের পক্ষ থেকে কোন আইনে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল এই পক্ষে রায় দেওয়ার পরে কেন শপথ গ্রহণ করালো না, এটা হলো আমাদের পাল্টা প্রশ্ন। আমরা এটা বুঝতে পারছি না। এখানে সরকার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হইতেছে যে এটার আইনি জটিলতাগুলি এখনো নিষ্পন্ন হয় নাই, তারা ল মিনিস্ট্রি থেকে এটার ভেটিং করতে উনি বলছেন, ল মিনিস্ট্রির অনুমোদন চাইছেন, কারণ হাইকোর্টে আরেকটা মানে ঠিক মামলা না, একটা সাবজেক্ট ম্যাটার পেন্ডিং আছে এইটার বৈধতা ব্যাপারে, যেহেতু এইটা আসলে পুরোপুরি সুরাহা হয় নাই। না, এটা কিন্তু মন গড়া ব্যাখ্যা। আচ্ছা, আইনে বলে নির্বাচন ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছে তারপরে নির্বাচন কমিশন স্বাধীন, তারা গ্যাজেট করার পরে সরকার শপথ গ্রহণ করাবে, এটাই আগের ট্রেডিশন।
ওকে, কিন্তু এটা সরকার রক্ষা করতে পারলো না। আমি একটু এই প্রসঙ্গে একটু আবার জাতীয় নাগরিক পার্টির কথায় আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা দাবি দেওয়া সামনে রাখছে। তাদের সর্বশেষ দাবি হচ্ছে আওয়ামী লীগ আমলের 15 বছর অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা সেই দাবির সাথে আসলে একমত কিনা? ওই যদি আওয়ামী লীগের আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয়, কেউ কেউ বলতেছেন, আপনারা কি মনে করেন? যদি যে একটু ডিস্টার্ব হচ্ছে। জি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ আমলের 15 বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এনসিপি বলতেছে যে এই সব নির্বাচনই বাতিল করতে হবে, কারণ এই নির্বাচনে আসলে কোনো বৈধতা নাই। আমরা জানতে চাইছিলাম যে এই ঢাকা দক্ষিণের মেয়রের সিটে বসাটা ওই আমলের নির্বাচনের উপর ভিত্তি করে যতই আদালত এটা বলুক, সেটা কেন এত ইম্পর্টেন্ট, সেটা সম্মানজনক কিনা বিএনপির জন্য? না, এটা তো সে সময় চ্যালেঞ্জ করা হয়েছে যে ঢাকা দক্ষিণের নির্বাচন সঠিক হয় নাই, আর সেটার সিদ্ধান্ত দেওয়ার মালিক তো হচ্ছে নির্বাচন ট্রাইব্যুনাল। ওকে, আচ্ছা, আপনি সেইখানে বলতেছেন যে নির্বাচনের ট্রাইব্যুনাল যেহেতু তাকে বলছে, সুতরাং তাকে আসলে শপথ পড়াতেই হবে, এটাই আইনের ব্যাখ্যা। হাওয়েভার, আমি পরের প্রসঙ্গে যাইতেছি। পরের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতেই হবে বা হতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, এই দাবি সমর্থন করেন কিনা? শতকরা 29% এই দাবিকে সমর্থন করেছেন, শতকরা 78% এই দাবিকে সমর্থন করে নাই। 61,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা? অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আতাত তৈরি হয়েছে, আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি। আপনি যদি একটু বলেন দেশের যুদ্ধ পরিস্থিতি এবং আওয়ামী লীগের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছেন কিনা? এটা সম্পূর্ণ বানোয়াট, এবং এটা যারা মনে করছে যে এখন ইলেকশন হলেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে, যারা এটা সহ্য করতে পারছে না, তারা এইসব নানা ধরনের গুঞ্জন সৃষ্টি করছে। আমাদের সাথে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা হবে এটা কেউ চিন্তাই করতে পারে না। বিএনপির মতো কেউ এই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে এটা বলতে পারবে না। আমরা 16 বছর যাবৎ নির্যাতিত। বেগম খালেদা জিয়া মিথ্যা মামলার শাস্তিপ্রাপ্ত হইয়া জেলে, আমরা সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে জেলে গিয়েছি এবং মামলার শিকার হয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মিথ্যা মামলার সাজাপ্রাপ্ত হয়ে আছে। তো এখানে বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা হবে, এটা যারা ছড়াচ্ছে এটা জনগণ বিশ্বাস করবে না। এইটার প্রসঙ্গে একটা কথা বলি যে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বারবার সতর্ক করছেন, আপনারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারাও বারবার এক কথা বলছেন, কিন্তু আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সেগুলি বিএনপি নেতাকর্মীরা করছেন, প্রায় দখলে নিয়ে নিয়েছেন। প্রায় একই কথা বলছেন যে 16 বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই, এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে। আপনি আপনার সংসদীয় এলাকা থেকে, আসলে আমার গ্রামের বাড়িও সেখানে, আপনি নিজেও এই ধরনের সালিশ, এই ধরনের বকাঝকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে, বলতে হচ্ছে বারবার। এই ব্যাপারটাকে কেমনে দেখেন? অনেক জায়গায় মানে আমার কাছে যতদূর খবর আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি এত বড় একজন নেতা, আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই, মানে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারও জানা আছে, আপনি এটাতে কিভাবে দেখবেন? না, এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয়, আমি বলতে চাই যে সেরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে নাই। আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল, যেমন কিছু ব্যবসা, কিছু টেন্ডার, কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খাজনা উঠানো, এগুলো কিন্তু চলছিল এবং আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে, কিন্তু নিয়ম নীতি মেনে করছে। তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। এই পর্যন্ত আমরা জানি 1000-এর উপরে নেতা কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে
দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এই ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবার করতেছেন, আজকে করতেছেন, এর আগেও করেছেন, সেটি হচ্ছে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি তার একটি তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এস আলম, সাবেক যে দুর্নীতিগ্রস্ত ঢাকা থেকে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত, তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন, এরকম একটা অভিযোগ। এখনকার অভিযোগ হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের সাথে একটি সম্পর্ক রাখছেন। এই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন, ফিরে ঢাকা থেকে কক্সবাজার গেলেন, তখন একটা কথা দেখেছি যে এস আলমের একটা জিপে তিনি উঠেছেন। পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা এস আলমের জিপ, এতটুকুই শেষ। কিন্তু এর পরের যে অভিযোগ করলেন এটা আমার জানা নেই, আমরা এই ব্যাপারে জানিও না। ওকে, এটি অভিযোগ এসে আসছে। এবার একটু জামাতে ইসলামের প্রসঙ্গে আসি। অগাস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা। আপনাদের নেতারা জামায়াতকে মুনাফেক যেমন বলেছেন, তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি, তেলবাজি, জবরদখল, নানা অভিযোগ সামনে এসেছেন। জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন। এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসেছেন। এটি একটি অদ্ভুত পরিস্থিতি। আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি, এইটা কি আসলে একটা স্টেজড গেম? পরে দিয়ে গিয়ে আওয়ামী লীগ যেমন একটি হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল, বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না? জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে। আসলে 5ই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে, তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে, তারা নির্বাচনে যাওয়ার জন্য। এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে, এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি। আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস। ওকে, আমরা আজকে দেখেছি যে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। এই রায় বিএনপি কিভাবে দেখছে? আপনারা ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার, এখন আবার 2টা ট্রাইব্যুনাল হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? জি, আজকে এই ব্যাপারে উচ্চ আদালতে রায় হয়েছে। আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই, তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। আর বিশেষ করে উচ্চ আদালতে একটি রায় সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতকে, সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে, সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে, আপনারা কি 31 দফার ব্যাপারটা আপনারা আগে দিয়েছেন, নানা রকম সংস্কারের কথা বলেছেন, এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্যের কথা আপনারাই আসলে আমার যদ্দূর মনে পড়ে সবার আগে আপনারা বলতে শুরু করেছেন, হ্যাঁ, এবং সেইগুলি আপনারা বলেছেন। কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি, এবং আপনি এগুলি আরো একদম আপনার মুখস্থ, আমি একটু দেখে দেখে বলি যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত আমার কাছে মনে হয় যে বিরোধিতা করার দরকার নাই, কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন। আপনি যদি আমরা আপনার কাছ থেকে যদি একটু শুনি যে একটু অল্প অল্প করে যে সেগুলি কেন, যেমন ধরা যাক প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবেন না, আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন? প্রধানমন্ত্রী 2বারের বেশি
না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোতধারার মতো চলমান, সেটাই তো হওয়া উচিত, তাই না? আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে, কিন্তু একটা কথা সেখানে একটু বেশ কম আছে। আমরা লিখেছি পরপর 2 টার্ম, এর পরপর 2 টার্ম। জি, এখন পরপর 2 টার্মের পরে আর হতে পারবে না। হ্যাঁ, এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ 2 বার প্রধানমন্ত্রীর পরেও তার ডিমান্ড থাকে, দল তার পপুলার থাকে, একটা গ্যাপ দেওয়ার পরে আমার যদি দল তাকে পছন্দ করে, তো এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর। যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট, সেও কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিল, কিন্তু পরের বছরে সে দাঁড়াতে পারেনি। পরপর 2 মাসের পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে, জনগণ তাকে নির্বাচিত করেছে। উনি পাস করে নাই, ফেল করছে। হ্যাঁ, যাই হোক, দাঁড়াইছিল কিন্তু ফেল করছে। ফেল করছে। যাই হোক, এরপরে সে আবার কন্টেস্ট করে জনগণই ভোট দিয়েছে, তার জন্য সে নির্বাচিত হয়েছে। তা আমাদের কথা ছিল যে পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে সঙ্গে সঙ্গে আরেক টার্মের জন্য হতে পারবে না। এরপরেও যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে। প্রধানমন্ত্রী দলীয় প্রধান, মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি যদি পরপর হওয়ার পরও যদি তার আর ডিমান্ড থাকে, তাহলে সে আবার এটা হইতে পারবে, এরকম একটা জায়গায় আপনারা রাখতে চান। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা ফেসিস্ট বলি শেখ হাসিনার পক্ষে, যেমন আপনিও শুনেছেন, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 2041 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বা আওয়ামী লীগ থাকবে, এরকম একটা, তো ওইটা তো আসলে একটা স্বাস্থ্যকর, মানে হয় কি আসলে খুব বেশি হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস কি হয়? না, সেটা হয় না। শেখ হাসিনার 2041 সাল পর্যন্ত থাকার ঘোষণা আর আমাদের এই ঘোষণার সাথে কিন্তু অনেক তফাৎ। পরপর 2 টার্ম জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারিটি থাকলেও এর পরের টার্মে সে দাঁড়াইতে পারবে না। ওকে, এখানেই তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এই দুটি বিষয়ে একটা সংস্কার, একটা প্রস্তাব ছিল, এই দুটি বিষয় আপনারা মানা করেছেন। এর পেছনের কারণও যদি 2-1 লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি? সংসদ নেতা থাকেন, মানে এটা আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এটা খুব যৌক্তিক প্রস্তাব নাও মনে হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি? এটা আমরা প্রস্তাব করেছি। আচ্ছা, এটা নিয়ে জাতীয় ঐক্যমতের যে আলোচনা চলছে, সেখানে এই বিষয়টিও আলোচনায় আছে। তবে আমরা বলতে চাচ্ছি, বর্তমানে যে দেশের অবস্থা, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন, দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে। তো পার্লামেন্টে যদি সরকার দলের প্রধান তিনি না হন, তাইলে কেন উনি জবাবদিহি করবেন? সেই সুবিধার জন্য আমরা বলছি যে এখানে আমাদের যে রাজনৈতিক পরিবেশ, তাতে কার্যকর ভাবে যাতে করে প্রধানমন্ত্রী কাজ করতে পারে, সেই জন্য আমরা পার্লামেন্টেও তাকে লিডার অব দি পার্টি করার ব্যাপারে আমরা মতামত দিয়েছি। তারপরেও আলোচনা হবে, ঐক্যমত্য নিয়ে এখনো আলোচনা বাকি আছে, জুন থেকে আবার শুরু হবে, সেখানে অনেক কিছু হয়তো নেগোসিয়েটেড হইতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেই একটা বিষয়ে জামায়াত, এনসিপি এবং বিএনপি একমত হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ চান না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সংবিধান থেকে সংস্কার কমিটি, আমার শিক্ষক ডক্টর আলী রিয়াজ ওই কি বলে জানি ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলছেন। এখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়া যদি বহুত্ববাদও এটার মধ্যে ইনক্লুড না করা হয়, তাহলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কি এক পক্ষের লোকজনের জন্য, এক ধরনের লোকজনের জন্য, এক ধর্মে বিশ্বাসীর জন্যই থাকবে শুধু, মানে যারা ডমিনেন্ট ফোর্স? না, আমাদের বর্তমান সংবিধানেও আছে, এটা শহীদ জিয়াউর রহমান এটা ইন্ট্রোডিউস করে গেছিল যে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার। সেটা যদি সমান অধিকার সকল ধর্মের থাকে,
এখানে বহুত্ববাদ দিয়ে কি ধর্মীয় বিষয় বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে, এটার ব্যাখ্যা নাই। তাই আমরা বলছি যে সংবিধানে এখন যেভাবে আছে আল্লাহর উপরে বিশ্বাস, যেহেতু 91% এর মুসলমান এই দেশে, তো সেই জন্য তাদের রাষ্ট্রীয় মূলনীতিতে থাকবে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস, এবং সকল দলের সমান অধিকার। সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস তো তাহলে মানে 100% মানুষই তাই করতে হবে মূলনীতিতে, তা থাকলে মানে আলাদা কিছু কথা না 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 না, ওখানে তো মূলনীতিতে শুধু আল্লাহর উপরে বিশ্বাস এটা না, আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার। আর বহুত্ববাদ আমরা মনে করি, আপনারা বহুত্ববাদকে বাদ দিতে চাইলেন কেন? মানে এটা তো বহুত্ববাদী মনে হচ্ছে, সবার যদি সমান অধিকারই থাকে, এটা তো সব ধর্ম, যেহেতু এটা আছে এতদিন পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে, এখানে বহুত্ববাদ বললে ধর্মীয় বহুত্ববাদ না বলেও অন্য কিছু এখানে এটা ইন্টারপ্রিটেশন হইতে পারে। সেই জন্য আমাদের এটা সম্বন্ধে, যেহেতু এটা আছে সেই জন্য যেভাবে আছে সেটাকে আমরা সমর্থন করছি। আপনারা এই বক্তব্যের সাথে একমত হন নাই যে জ্যেষ্ঠতম বিচারক প্রধান বিচারপতি হবেন? এইটা কেন, মানে এইটার ব্যাপারে আপনাদের আপত্তি কেন? এটার ব্যাপারে এখানে যেভাবে আসছে বর্তমানে, হ্যাঁ, জ্যেষ্ঠ বিচারপতি যদি কাজে সক্ষম থাকেন তাহলে তো তাই হচ্ছে। তো যদি আমরা ওইটা স্পেসিফিক রাখি তাইলে হবে কি, যে যদি জ্যেষ্ঠ বিচারপতি সক্ষমতা না থাকে, বয়সের কারণে বা কোনো রোগ ব্যাধির কারণে যদি সে সেইভাবে সচল না থাকে, তাইলে তাকে প্রধান বিচারপতি করলে তো বিচারালয় তো অন্ধকার হয়ে যাবে না। কিন্তু ডক্টর খোদার মোশাররফ হোসেন, তাকে আমরা এপিলেট ডিভিশনের একজন জাজ হিসেবে রাখতেছি, কিন্তু জাস্টিস বা চিফ জাস্টিস হিসেবে নিয়োগ আমরা আপত্তি জানাচ্ছি। এটা কি খুব, কারণ এপিলেট ডিভিশনের একজন জাজ তো ইকুয়ালি, মানে এবং তিনি তো নিজের বিচারও করতে পারেন আসলে, যে তিনি যদি ফিট না থাকেন এটা তো উনিই সরে দাঁড়াবেন, মানে এটা আপনাদের আপত্তিটা কি যৌক্তিক? আসলে আমরা মনে করছি যৌক্তিক। ওকে, এরপরে অন্যান্য দলের মতামত নিবে এবং যে কমিটি আছে এখন তারা সময় মতো আলাপ আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করে এটা ঘোষণা করবে, তখন আমরা ফাইনালি মতামত দেব। সংবিধান সংশোধনে আপনারা গণভোট চান না, এটার কোনো মানে স্পেসিফিক কারণ আছে যে সংবিধান সংশোধনে আপনারা কেন গণভোট চান না? সংবিধানে এ পর্যন্ত যেটা প্র্যাকটিস হচ্ছে, লিপিবদ্ধ আছে যে সংবিধানের কোন ধারা যদি সংশোধন করতে হয় সেটা সংসদে সংশোধন করতে হবে, এটাই তো যথেষ্ট। জনগণের নির্বাচিত সরকার থাকবে আর সংসদ থাকবে, সেই সংসদ সংবিধান যেটা করতে চায় এটা সেই অধিকারটা তো সংসদের থাকতে হবে। নারী আসনে সরাসরি নির্বাচন আপনারা চান না? নারী আসনে সরাসরি নির্বাচন হলে কি মানে মানে এইটাতে আপনাদের কেন আপত্তি? যেহেতু এই পর্যন্ত নারী আসন সংখ্যা আমরা ক্ষমতায় থাকতে বৃদ্ধি করে 50 করেছি, এবং এখন যদি নারীদের সরাসরি নির্বাচন করতে হয় তাহলে দেখা যাবে যে একজন নারী আসন 3টি আসনে নির্বাচন করতে হবে। এটা কি সমতা হলো? একজন পুরুষের সাথে একটা আসন থেকে নির্বাচিত হবে একজন পুরুষ, আর একজন মহিলা 3টা আসন থেকে নির্বাচিত হতে হবে, 6টা আসন থেকে। রাইট, সংসদীয় আসন থেকে, সংসদীয় এলাকার আসনের ভিত্তিতে বলতেছেন। কিন্তু এখনো যাই 50 সদস্য আছেন তারা তো মোটামুটি ভাবে, মানে স্বাভাবিক কনস্টিটিউয়েন্সি ধরলে তারা তো আসলে 5টা-6টা সংসদীয় আসন সমান জায়গায়, কিন্তু তারা তো 6টা আসনে গিয়ে সরাসরি নির্বাচন করতে হয় না। ওকে ওকে, আপনারা মেজরিটি পার্লামেন্টের যে সংসদ সদস্যরা তারা এখানে এ পর্যন্ত যেভাবে হয়েছে যে প্রপোর্শনেটলি মহিলা আসন দেওয়ার সময় যে দলের যত পার্সেন্টেজ এমপি হয়েছে সেই পার্সেন্টেজে মহিলা এমপি দেওয়া হয়েছে। ওকে,
জাতীয় সাংবিধানিক কাউন্সিল একটা করার কথা বলা হচ্ছে, যেটা আপনারা আসলে রাজি হন নাই, এবং সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক পদগুলিতে নিয়োগ দেওয়ার কথা একটা আলোচনা আসছে, সেইটাতেও আপনারা আপত্তি জানিয়েছেন। আমরা মনে করি যে বাংলাদেশ এখন যে অবস্থা, এই অবস্থায় এত কিছু করার মতো সময় এখনো আসেনি। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা হাইকোর্টে গিয়েছিলাম, আরো অনেকে গিয়েছিল সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করার জন্য, কিন্তু হাইকোর্ট থেকে রায় দিয়েছে সংবিধানের কয়েকটি ধারা বাতিল করে বাকিগুলোর কথা লিখেছে আগামী সংসদ এটা এই সকল বিষয়ে সংশোধনী আনতে হবে। তো এখন পর্যন্ত সংসদে এটার দায় দায়িত্ব, এখানে এটার জন্য যদি একটা গণপরিষদের ইলেকশন হয়, এটা অতিরিক্ত আমাদের জন্য বার্ডেন হবে বলে আমরা মনে করি। গণপরিষদ ইলেকশন হলে সেটা আপনাদের জন্য বার্ডেন হবেন বলে আপনারা মনে করেন। সর্বশেষ এই যে উচ্চকক্ষের যে ধারণাটা আছে, আপনাদের ৩১ দফার মধ্যে উচ্চকক্ষের ধারণাটা আসলে ছিল, এই উচ্চকক্ষের ধারণার মধ্যে সংখ্যানুপাতিক যখন বলা হচ্ছে তখন আপনারা এটাকে মানা করতেছেন, এইটা একটু যদি ব্যাখ্যা করেন একবার একটু ছোট করে, যে সংখ্যানুপাতিক উচ্চকক্ষ আপনারা কেন চাচ্ছেন না? সংখ্যানুপাতিক যেটা বলা হচ্ছে সেটা কিন্তু কোন সংখ্যা, ভোটের সংখ্যা, সেটা সংসদের ইলেকশনের ভোটের সংখ্যা। উচ্চ আদালতে আমরা যেটা প্রত্যাশা করি যে উচ্চ আদালতে যেসব দল সংসদে আসবে তারা আলাপ আলোচনার ভিত্তিতে উচ্চ আদালত তারা প্রতিষ্ঠা করবে। সেই জন্য আপনারা সংখ্যানুপাতিকটা আপনারা চান না। অনেকে বলতেছেন যে সংখ্যানুপাতিকটা আপনারা চান না আসলে কারণ আপনারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুইটারই আসলে এত কি বলে এটাকে এত নিয়ন্ত্রণ চান, যেটা আসলে সংখ্যানুপাতিক হলে এটা আপনাদের জন্য একটু অসুবিধার। না আপনারা চান না, না এখন এখানে সেই সংখ্যা এটা আমরা পার্লামেন্টে যাব এবং সেখানেও উচ্চ আদালতে নমিনেশনে দেওয়ার সময় তখন আমরা নিম্ন আদালতে সংসদে কি পার্সেন্টেজ আমরা আসন পেয়েছি সেই মোতাবেক তো বিতরণ হবে। ওকে, আমি সর্বশেষ যে প্রসঙ্গে যেতে চাই, এইটা আসলে এটা একটু ভবিষ্যতের দিকের প্রশ্ন। আমি আপনাকে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনি কি দেখেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থাৎ কয়েকটা স্পেসিফিক বিষয়, যে আপনি কি দেখেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হচ্ছে, আপনি কি দেখেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হচ্ছে না বলে বিএনপি আন্দোলন করতেছে, আপনি কি দেখেন যে জুনের মধ্যে যে ইলেকশন করার কথা, জাতীয় সংসদ নির্বাচন করার কথা ডক্টর ইউনূস তার সেই প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসছেন, আপনি কি দেখেন বাংলাদেশে একটা সামরিক কূ হইতেছে, সামরিক বাহিনী এসে বাংলাদেশকে দখল করতেছে, আপনি কি দেখেন বিদেশিদের কাছে কোনো না কোনো ভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ এইটাও একটু বলতে চাই, আপনি যদি কোনো কিছু মিস করে যান আমি আবার আপনাকে বলবো। সর্বশেষ আপনি কি দেখেন যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে, বা আওয়ামী লীগের মতাদর্শের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা? যদি একটি করে বলেন যে ডিসেম্বর ইলেকশন হবে কিনা, ডিসেম্বর ইলেকশন না হলে বিএনপি বড় আন্দোলনে যাবে কিনা। আমরা তো এখনো আশাবাদী যে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি না হয় প্রধান উপদেষ্টা ক্লিয়ারলি ডেট ডিক্লেয়ার করে রোড ম্যাপটা দেবেন। ওকে, যদি না দেন আপনারা কঠিন আন্দোলনে যাবেন কিনা? আমরা অপেক্ষা করব। ওকে, এখনো আমরা আন্দোলনের কোনো সিদ্ধান্ত নিই নেই, এই ব্যাপারে আমরা কোনো আন্দোলন করছি না। ওকে, ঠিক আছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিশ্রুতি যদি রক্ষা করতে ব্যর্থ হন, অর্থাৎ জুন মাসের মধ্যে যদি নির্বাচন না আসে, বিএনপি কঠোর কর্মসূচি আন্দোলন যাবে, এরকমটা আপনারা দেখেন কিনা, বা এই আন্দোলনের এরকম সম্ভাবনা আছে, কিন্তু এখনো আমরা সিদ্ধান্ত নিই নেই। আচ্ছা, সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করার বা সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা দখল হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা? না, আমরা জনগণের দল করি এবং এদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যে সরকার প্রতিষ্ঠা করতে পারে, প্রয়োজনে সরকারকে বাদ দিতে পারে, এটা কিন্তু জনগণ আগে প্রমাণ করেছে। 91-এ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। 96-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আবার 2001-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, জনগণ আমাদেরকে বিএনপিকে ভোট দিয়েছে। অতএব জনগণ যে কেপেবল, গণতান্ত্রিক ধারায় তারা যে উদ্বুদ্ধ, এটা প্রমাণ আছে।
অতএব আমি মনে করি না এদেশে কোনো সামরিক আইন হওয়ার প্রয়োজনীয়তা আছে। ওকে, কক্সবাজারে করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হ্যান্ডেল করতে দেওয়া প্রসঙ্গে আপনাদের দলের শীর্ষ নেতা অর্থাৎ তারেক রহমান সাহেব থেকে শুরু করে আপনি সহ একেবারে তৃণমূল পর্যায়ের নেতারা পর্যন্ত এটাকে বিদেশি শক্তির কাছে একরকম দেশকে বিকিয়ে দেওয়ার প্রসঙ্গটি তুলেছেন এবং এটা হতে পারবে না বলে আপনারা একটা শক্ত অবস্থান রেখেছেন। আপনি এটাকে এরকম মনে করেন কিনা যে বাংলাদেশের স্বার্থ এই সরকার বিদেশিদের হাতে তুলে দিবে, বা এটা আপনারা মনে করেন কিনা, নাকি এটা পলিটিক্যাল রেটরিক? প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যাশা করি না, দেশের জনগণও আশা করে না যে এই সরকার স্বল্প দিনের জন্য ক্ষমতা এসে বিদেশের সাথে বাংলাদেশের কোনো স্বার্থ বিকিয়ে দেবে। তবে এই সরকারের কাছ থেকেই এই যে মানবিক করিডোরের কথাটা এসছে, আমরা কিন্তু সরকারের কাছ থেকে শুনেছি। যখন এটা নিয়ে সমালোচনা হচ্ছে তখন একজন উপদেষ্টা বললেন যে এটা মানবিক করিডোর নয়, এটা মানবিক চ্যানেল। তারপরে কয়েকদিন আগে আরেকজন উপদেষ্টা বললেন যে এই মানবিক করিডোরের কথা আলোচনাই হয় না এবং আগামীতে আলোচনাও হবে না। অতএব এটাকে আমরা এখনো গুঞ্জন হিসাবে নিচ্ছি। তবে আমরা এটা প্রতিবাদ করেছি, এরকম কিছু হলে এটা বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হবে এবং এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে। আওয়ামী লীগ একইভাবে চট্টগ্রাম বন্দর যদি বিদেশি পরিচালকদের হাতে দিয়ে দেওয়া হয় তাইলে সেখানেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এটা যদি গুঞ্জন হয়ে থাকে, গুঞ্জন পর্যন্তই থাকুক, এটা যেন বাস্তব। চট্টগ্রাম বন্দরের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেকশন তার উপদেষ্টারা একদম স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয় তাহলে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে। চট্টগ্রাম বন্দর চলতেছে না, এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার। তো আপনি এইটা মনে করেন কিনা যে দেশের স্বার্থ বিদেশিদের কাছে দিয়ে দিতে পারে সরকার, এই আশঙ্কা আপনার মনের মধ্যে রয়েছে কিনা? আমার বিশ্বাস যে এই সরকার ইচ্ছা করলে, না হলে আগামী দিনে নির্বাচিত সরকার চট্টগ্রাম পোর্টকে যেভাবে পরিচালনা করলে লাভজনক হবে সেভাবে পরিচালনা করবে। তার মানে দেশিরাই পারবে সেভাবে পরিচালনা করতে। শেষ আমি বিশ্বাস করি এই প্রশ্নের শেষ প্রসঙ্গ, আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরবে কিনা, সেইটা আওয়ামী লীগের রাজনীতি আপনি আসলে কিভাবে দেখেন? বা আওয়ামী লীগ এটা নিষিদ্ধ হয়েছে, তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী স্টেপ কি দেখুন? আমার বিশ্বাস যে আওয়ামী লীগ যে 16 বছর বা 14 বছর তারা যেভাবে এই দেশ শাসন করেছে, শোষণ করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে, অর্থ লুট করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, এই প্রেক্ষাপটে কিন্তু আন্দোলন চলছিল এর আগে 24-এর আগে 14 বছর যাবৎ। এবং আমরা মনে করি এই 24-এর জুলাই এবং আগস্ট সেই 16 বছরের আন্দোলনের একটা চূড়ান্ত অবস্থায় এই যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থান করেছে এটার চূড়ান্ত ফর্ম, এবং সেভাবেই বাংলাদেশে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা মনে করি যে আওয়ামী লীগ যেভাবে পদত্যাগ করেছে, যেভাবে দেশ থেকে পালিয়েছে, তাদের প্রধানমন্ত্রী, দলীয় নেতা, মন্ত্রীরা, মন্ত্রীর নেতারা এবং উপজেলা পর্যন্ত উপজেলা চেয়ারম্যানরা যেভাবে পালিয়েছে, আমাদের বিশ্বাস যে এই আওয়ামী লীগ এত সহজে এদেশে পুনরুদ্ধার হতে পারে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের, আমি আবার বলি, দেশের অবস্থা বুঝাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে নাকি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে তৃণমূল পর্যায়ে যারা এই যুদ্ধ পরিস্থিতি, উনার কথা যদি সত্য হয়, উনি তো ভেবেচিন্তেই কথা বলেছেন নিশ্চয়ই, উনার কথা যদি সত্য হয়, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সেই শক্তি আসলে নাই, কারণ যেভাবে চুরি, বাটপারি, গুন্ডামি, বদমাইশি তারা করছে, তারা তার ফিরতে পারবে না। তখন আওয়ামী লীগের ওই যুদ্ধ পরিস্থিতি কি আপনারা করতেছেন কিনা, মানে বিএনপি হেল্প করতেছে কিনা যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি করার জন্য? কেন বিএনপি করবে? বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, আমরা তাদের বিচার চাই। সেখানে কেন আমরা যুদ্ধ পরিণতি করব? আমরা প্রত্যাশা করি কোন একটা আন্ডারহ্যান্ড ডিলিং এর জন্য সমর্থন করি এই সরকারকে
তাই ওদের নাকি এই অনেক টাকা সরকার আছে। সমাধান করবে, এই প্রত্যাশা আমাদের আছে। আচ্ছা, আমি শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন করি। আমাদের এক দর্শকে প্রশ্ন করেছেন যে 3 উপদেষ্টার পদত্যাগ আপনারা দাবি করেছিলেন, যদি পদত্যাগ না করেন তাহলে আপনারা কি করবেন, বিএনপি কি করবে আসলে? আমরা কোনো দিন তারিখ দিয়ে বলি নাই, আচ্ছা, আমরা সরকারকে এটা উল্লেখ করেছি, ওকে, আমরা দেখি সরকার কি করে। আচ্ছা। লাস্ট ফাইনাল প্রশ্ন, আপনারা যদি এখন মানে ডিসেম্বরে যদি ইলেকশন হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনারা পরবর্তী নির্বাচনটা আসলে কিভাবে করবেন? আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী যে বাতিল করেছিল আওয়ামী লীগ, সেটা আবার সংসদে প্রদর্শিত, মানে সেটা আবার হাইকোর্টে বলেছে যে এই বাতিলটা বাদ। তার মানে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, কিন্তু যেটা 90 দিন পরে যেটা বিচার ব্যবস্থা, আপনারা কি সেই ব্যবস্থাই রাখবেন নাকি এটা চেঞ্জ হবে? আমরা আমাদের 31 দফা সংস্কার কর্মসূচিতে হ্যাঁ, এটা কিন্তু উল্লেখ আছে যে আমরা ভবিষ্যতে সুযোগ পেলে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে করে নির্বাচন হয় সেই ব্যবস্থা। সেটা কি ওই যে একই রকম ফরমেশনে সর্বশেষ অবসরপ্রধান প্রধান বিচারপতি হ্যাঁ। প্রধান করে? আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের আদলে আমরা আবার এই ধরনের নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন অনুষ্ঠান করব। আমাদের দর্শকরা অনেকে ছিলেন, অনেকের আজকে আপনি এখানে আসছেন দেখে অনেক রকম প্রশ্ন করেছেন। আমি সব রকম প্রশ্নই আসলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে করতে চেয়েছি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সব রকম প্রশ্নের আসলে উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কোনো প্রশ্ন আমার জন্য মানে আপনার জন্য বিব্রতকর বা বিরক্তিকর বলে আপনি উঠে যেতে চান নাই, স্টুপিড বলেন নাই, যে ভাই স্টুপিড কোশ্চেন বলেন নাই। এইটা প্রশ্নই উঠে না। জনগণের প্রত্যাশা, সাংবাদিকদের জিজ্ঞাসা, এগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করি রাজনীতিবিদ হিসাবে ব্যাখ্যা করার জন্য। রাইট, কে কতটুকু গ্রহণ করলো না করলো সেটা তার ব্যাপার। আমি দর্শক শ্রোতাদের আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দর্শক, আমরা আসলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে দেখছিলাম, আমরা আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই আরো কাউকে দেখবো। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ দিই এবং দর্শকদের অনেক ধন্যবাদ দিই আজকের অনুষ্ঠান।